গত ক্লাসের কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, নাহলে আমি শুরু করে দিব স্ক্যান নতুন টপিক। ভাগ করে দেখো, ভাগ করে দেখো, এটা লেখার দরকার আছে। এটা তো লেখা দরকার, ফিতার দৈর্ঘ্য অত মিটার, এক টুকরার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, অতএব যে ভাগ করো, ভাগ করে অবশিষ্ট থেকে দেবে। আজে বাজে জিনিস লিখে মার্ক পাইছে না, যাও তো, আমি যা বলছি যা করো, যাও। ওকে, তাহলে শুরু করে দিচ্ছি আমি। ওকে, ওকে। কত নিয়মের মতো এই নিয়মটা পড়ানো লাগবে নাকি তোমরা দেখে নিছো? এটা আমাকে বলো। দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্ণয়ে ইউক্লিড ভাগ প্রক্রিয়া বর্ণনা করো। প্রমাণ করা লাগবে না, শুধু বর্ণনা করতে হবে, স্টেটমেন্টটা লিখতে হবে। এরপরে বলছে যে 42,823 এবং 6,409 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। সংখ্যা দুটিকে দুইটি পূর্ণ সংখ্যার যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করো। ওকে, এটা গত ক্লাসে পড়ছিলাম না? এটা গত ক্লাসে পড়ছিলাম এটা। কি কেউ রেসপন্স করতেছে না কেন? এটা কি গত ক্লাসে পড়ছিলাম না? এটা বুঝাই দেওয়া লাগবে নাকি লাগবে না? তো এটা পড়া হয় নাই স্যার। এটা প্রথম অংশটা বোঝানো ছিল অন্য একটা অঙ্কে, কিন্তু এটা হয় নাই। প্রথম অংশটা বোঝানো হয়ে গেছে, তাহলে প্রথম অংশ আর না বুঝাই নাকি? ওকে, জি স্যার। তাহলে আমরা দ্বিতীয় অংশ থেকে শুরু করি। ওকে, তাহলে দেখো, আমাদের ছিল 42,823 এবং 6,409 গোসাগু। ইউক্লিড প্রক্রিয়া আমি তার গোসাগুটা আগে বের করে নিচ্ছি। তাহলে এটা নর্মাল গোসাগু, এটা আর বলে দেওয়ার দরকার নাই। তারপরে বলতেছি 6,409 দিয়ে 6 বার যাবে, তারপরে 38,454 আসবে, বিয়োগ করে যে মানটা পাবো 4,369 দিয়ে আমি আবার আগে যেটা ভাজক ছিল সেটাকে ভাগ করবো, 6,409 কে ভাগ করব। এটা একবার যাবে, আবার বিয়োগ করে আসবে। আসলে এটা একটু লাইনটা বাঁকা হয়ে গেছে, এটা নিচে নিচে বসার কথা, এটা একটু কি করে নিও। নিচে নিচে নয়ের নিচে, 9 থেকে 0, তারপরে 10 থেকে 6 গেলে 4, এখানে থাকলো 1 0 আর 2, 2,040। 2,040 দিয়ে আবার 4,369 কে আমি ভাগ করব, 2 বার যাবে, 4,080 হবে। 279 হবে, 279 দিয়ে 2,040 কে ভাগ করব, 7 বার যাবে, 2,023। 17, 17 দিয়ে মিলে যাবে। তার মানে কি, আমাদের গসাগু হচ্ছে 17। এখন আমার টার্গেট হচ্ছে 17কে আমি দুইটা পূর্ণ সংখ্যার গোসাগু রূপে প্রকাশ করা। তাহলে প্রথম লাইনটা খেয়াল করো, আমার প্রথমে কত, 42,823 সমান, আমরা দিতে পারি 6 গুণ 6,409 যোগ 4,369। ওকে, এখন এই জায়গাটায় আসুন, এই যে 6,409, 6,409 এখানে লিখবো, 6,409 সমান কত লেখা যাবে? 1 গুণ ওয়ান চার হাজার ওয়ান তিনশো ওয়ান যোগ 2,040। এখন কাকে লিখবো? 4,369 কে লিখবো, 4369 ইকুয়াল কত হবে? 2 × 2040, 2040 প্লাস কত হবে? 289। এখন 2040 কে আমি 289 দিয়ে ভাগ করব, তাইলে 7, তারপরে টু রাখি দেখ এইট মে প্লাস 17। আর আমি 289 কে 17 দিয়ে ভাগ করলে 17 বার হবে। ওকে, তাহলে আমি এখান থেকে শুরু করব, আমার কাজ হচ্ছে এখান থেকে শুরু করা। ঠিক আছে, তো আমি
এটাকে যুগাশ্রী সমাবেশ রূপে যদি লিখতে চাই তাহলে আমি লিখবো এইভাবে, 17 থেকে শুরু করব। দেখো, এই লাইনটা থেকে শুরু করবো উল্টা দিক থেকে। অতএব 17 সমান কত লিখতে পারি? 2040 -7 × 2 = 8 9। লেখা যায় কিনা? জি স্যার। 2040 -7 × 2 = 8 9। 289, এই যে দেখো উপরের লাইন, 289 মানে কত? আমরা দিতে পারি 4369 -2 × 2040। তাহলে গুণ দিলে কত আসবে? আমার আসবে এই 7 দিয়ে এটাকে গুণ দাও, তাহলে কত আসবে? 14। এইটা আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 14 আর 1 15। 15 গুণ 2040 -7 × 4369। এই অংশটুকু বোঝা গেছে কিনা দেখ। জি স্যার। এটা কিভাবে? মাঝখানে একটা লাইন আমি স্কিপ করেছি। আমি 7 দিয়ে এটাকে গুণ দিব 4369, 7 দিয়ে 2 কে গুণ দিলে কত হবে? 14। মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। ওকে, +14 গুণ 20 40। তাহলে 20 40-এর সহগ 14 আর এখানে 1 হবে 15। ওকে, এখন 20 40-এর জন্য লিখবো। 20 40 মানে কত? 6409। তাহলে 15 গুণ 6409, 46409 -1 × 4369 -7 × 4369। ওকে, তাহলে কত আসবে? তাহলে 15 আমার আসবে 15 × 6409 মাইনাস এখানে 15 আর এখানে 7, 22। 22 × 4369। এটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, এখন দেখো 4369 সমান কত? 42,480 বিয়োগ 6 গুণ 6,409। তাহলে আমরা এখানে লিখতে পারি 15 × 6409 -22 ক্রস কত লিখবো? 42,000। 42,000 কত? 823 বিয়োগ 6 ক্রস কত হবে? 6,409। এইটা ক্লিয়ার কিনা দেখো। এটা কি জি ক্লিয়ার? স্যার। তাহলে কত আসবে? 15 গুণ 15 × 6409 -22 ক্রস 42823 মাইনাস 22 দিয়ে 6 কে গুণ দিলে কত হবে? 132 হবে গুণ 6409। তাহলে এখানে 132 আর এখানে 15 বিয়োগ যাবে, তাহলে কত হবে? না, না, এটা প্লাস মাইনাস হয়ে মানে? যাবে। প্লাস প্লাস, সরি, মাই মিস্টেক। তাহলে 132 আর 15 কত হবে? 147 নাকি? জি স্যার। 147 গুণ 6409 -22 ক্রস 42823। ওকে, তাহলে জি আমরা কি স্যার। লিখতে পারি? আমরা লিখতে পারি 17 সমান 42,428 -22 যোগ 6,409 ব্র্যাকেট 142। তাহলে আমি কি করলাম? 42,428 এক্স প্লাস 6,409 ওয়াই দিলাম, যেখানে এক্স ইকুয়াল টু কত হবে? -22। ওয়াই ইকুয়াল টু হবে কত? 100, সরি 42, 142 কি? 147। এটা 147 হবে। 147, 147, 147। এইটাই হচ্ছে তাদের গোসাগুকে যুগশ্রী সমাবেশ রূপে লেখা হয়েছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। এইবার এই ধরনের একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখার জন্য। এটা আমি পড়াবো না, এটা পরীক্ষাতে কখনো আসে না। এটা পড়াবো না, জাস্ট বোঝার জন্য দিয়েছি। আমরা ক্লাস 6 7-এ পড়তাম দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এটা আমরা নাম্বার থিওরিতে লিখবো এইভাবে, দুইটি সংখ্যা আছে এ এবং বি, তাদের গুণফল এ বি।
আমরা জানি লসাগু কিভাবে লিখতে হয়। লসাগু হচ্ছে Mom. ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি দিতে হয়, গসাগু, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লসাগু। এটা গসাগু আর এটা লসাগু। গসাগু আর লসাগু এর গুণফল দ্বারা সংখ্যা দুটির গুণফল বোঝায়। ওকে, এটা জাস্ট মনে রাখতে হবে, এটা পড়ার দরকার নাই, এটা শিখা মানে কি করার দরকার নাই, এটা পরীক্ষাতে কখনো আসে না, জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। তবে এইটা এইবার পরীক্ষাতে চলে আসছে, 2023-এ এটা চলে আসছে, তোমাদের পড়া লাগবে না, কিন্তু তোমাদের শুধু ইনফরমেশনটা মনে রাখতে হবে। কি বলছে, এ এবং বি দুটি স্বাভাবিক সংখ্যা যাদের গসাগু যদি বি হয়, তাহলে আমরা লিখতে পারবো এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু বি। অর্থাৎ দুইটি সংখ্যার গসাগুকে যোগাশ্রয়ী সমাবেশ রূপে লেখার নিয়ম। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম না, সেখানে কি লিখছিলাম, 42,823 গুণ এক্স দিছিলাম নাকি, তারপরে কত, 6,409 গুণ ওয়াই সমান 17 দিয়েছিলাম না। 17 কি ছিল, তাদের গোসাগু ছিল নাকি। এই যে দুইটা সংখ্যার গোসাগুকে যোগাশ্রয়ী সমাবেশ রূপে লেখার নিয়মই হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল ডি। আমার কথা বোঝা গেছে? Yes, sir. আমার কথা বোঝা গেছে কিনা এটা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখন সংক্ষিপ্ত প্রশ্নে এটা এইভাবে থাকে যে যদি এ এবং বি এর গোসাগু 1 হয়, তাহলে তাদের যোগাশ্রয়ী সমাবেশ কেমনে হবে, তখন আমরা লিখবো এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল ডি, এর বদলে হয়ে যাবে 1। এটা মনে রাখতে হবে। তোমাকে প্রশ্ন থাকবে এ এবং বি যদি সহমৌলিক হয়, তাদের তাদের যোগাশ্রয়ী সমাবেশের আকার কিরকম হবে, তখন উত্তরটা হবে এইভাবে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? Yes, sir. ওকে, 7 নম্বরটা তোমাদের, 7 নম্বরটা একই প্রশ্ন দুইবার দিলাম কেন, এটা তোমাদের পরীক্ষাতে আসবে, এটা তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষাতে ছোট প্রশ্নে আসবে। ওকে, দেখো কি বলছে, বি ডিভাইডস এ এন্ড সি ডিভাইডস এ। অর্থাৎ একে বি দ্বারা ভাগ করা যায়, একে সি দ্বারা ভাগ করা যায়। বি এবং সি এর গোসাগু যদি 1 হয়, বিসি দ্বারা একে ভাগ করা যাবে। এটা হচ্ছে প্রশ্ন। আমার কথা বোঝা গেছে? বি ডিভাইডস এ বি দ্বারা একে ভাগ করা যায়, সি ডিভাইডস এ সি দ্বারা একে ভাগ করা যায়। বি এবং সি এর গোসাগু যদি 1 হয়, তাহলে বিসি দ্বারা একে ভাগ করা যাবে। তো এটা আমরা কেমনে প্রমাণ করবো, দেখো, আমি প্রথমে লিখলাম বি ডিভাইডস এ। বি ডিভাইডস এ মানে কি বুঝাই বলতো, মানে বুঝাই যে একে বি দ্বারা ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসবে। ধরো এই সংখ্যাটার নাম আমি দিলাম পি, তার মানে একে বি দ্বারা ভাগ করলে পি পাওয়া যাবে। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ সমান বিপি লিখতে পারি, পারি কিনা? Yes, sir. ঠিক একই রকম সি দ্বারা একে ভাগ করা যায়, সি দ্বারা একে ভাগ করা যায় মানে হচ্ছে, ধরো একে আমি সি দ্বারা ভাগ করি, তাহলে একটা পূর্ণ সংখ্যা পাবো, ধরো তার নাম দিলাম কিউ। তাহলে এখান থেকে বলতে পারি এ সমান সি কিউ, এ সমান আমি বলতে পারি সি কিউ, এ সমান সি কিউ। এতটুকু ক্লিয়ার? এখন প্রশ্নে বলছে যে বি এবং সি হচ্ছে কোপ্রাইম। একটু আগে দেখো, এই যে যখন কোপ্রাইম এ বি কোপ্রাইম ছিল, তখন তাদের যোগাশ্রয় সমাবেশ কি রকম ছিল, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু কত ছিল, 1। তাহলে One. বি এবং সি যদি কোপ্রাইম হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এমন দুইটা পূর্ণ সংখ্যা এক্স ওয়াই বিদ্যমান থাকবে যেন, আমরা লিখতে পারি বিসি বি এক্স, আমরা লিখতে পারি বি এক্স, আমরা লিখতে পারি বি এক্স Plus প্লাস CY. Equal. সি ওয়াই ইকুয়াল টু 1। লেখা যাবে নাকি যাবে না? এতটুকু ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? এখন Yes, sir. পুরাটাকে আমি এ দ্বারা গুণ দিই, এ দ্বারা যদি গুণ দেই তাহলে কত হবে, এ বি এক্স প্লাস এ সি ওয়াই সমান এ। হবে A. নাকি হবে না? হবে?
হবে স্যার। ওকে, এখন খেয়াল করো, এই যে এ সমান কত, সি কিউ। তাহলে আমার যেখানে বি আছে, বি যেখানে আছে সেটাতে এ এর সি এর মান বসাবো। তাইলে এ সমান এখানে কত দিলাম, সি কিউ ডিএক্স। যেখানে সি আছে সেখানে বি এর মান বসাবো। এ সমান কত, বিপি লেখা যায়। তাহলে বি পি সি পি ওয়াই সমান এ লেখা যাবে নাকি যাবে না? এতটুকু বোঝা গেছে কিনা দেখো। তাহলে এখান থেকে তুমি বিসি কমন নাও, পুরাটা থেকে বিসি কমন নাও। বিসি কমন নিলে কত থাকবে, বিসি যদি আমি কমন নেই তাহলে থাকবে কি, এখান থেকে কিউ এক্স প্লাস পি পি ওয়াই সমান এ। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, জি স্যার। ক্লিয়ার? ওকে, এখন জি স্যার। চিন্তা করো তো, এই সংখ্যাটাকে বিসি দ্বারা ভাগ করা যাবে নাকি যাবে না? এই সংখ্যাটাকে বিসি দ্বারা ভাগ করা যাবে নাকি যাবে না? যেহেতু এখানে বিসি আছে, বিসি দ্বারা ভাগ করা যাবে, যাবে। যাবে তাহলে আমরা বলতে পারি বিসি দ্বারা আমরা বিসি ইন্টু কিউ এক্স প্লাস পি ওয়াই দিতে পারি। পারি? পারি নাকি পারি না? স্যার। তাহলে বিসি ডিভাইডস, এই পুরাটার নাম কি, পুরাটার নাম হচ্ছে এ। তাহলে বিসি ডিভাইডস এ বলা যাবে নাকি যাবে না? তাহলে আমাদের টার্গেট ছিল বিসি দ্বারা কাকে ভাগ করা যাবে সেটা দেখানো, বিসি দ্বারা একে ভাগ করা যাবে সেটা দেখানো। আমরা দেখিয়েছি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ঠিক আছে। কার কার সাউন্ডে শুনতে সমস্যা হচ্ছে বলো, কার কার সাউন্ডে সমস্যা হচ্ছে বলো। কারো কি সাউন্ডে সমস্যা হচ্ছে? কারো কি সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে? না ওকে, স্যার ঠিক আছে, সাউন্ড ঠিক আছে স্যার। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, পরের থিওরিটা দেখো। পরের থিওরি, ইউক্লিডের দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে ইউক্লিডের প্রথম উপপাদ্য, আর একটা হচ্ছে ইউক্লিডের দ্বিতীয় উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্য চলে আসছে, এটা পড়া লাগবে না, প্রথম উপপাদ্য পড়বো। ঠিক আছে, ইউক্লিডের প্রথম উপপাদ্য বলছে যে যদি পি প্রাইম হয়, যদি পি প্রাইম হয় এবং পি দ্বারা এবি কে ভাগ করা যদি যায়, তাহলে আমরা বলবো যে হয় পি দ্বারা একে ভাগ করা যাচ্ছে অথবা পি দ্বারা বি কে ভাগ করা যায়। দুইজনের গুণফলকে ভাগ করতে যাওয়া মানে যে কোনো একজনকে ভাগ করতে যাওয়া, এ কে ভাগ করতে যাওয়া অথবা বি কে ভাগ করতে যাওয়া। ঠিক আছে, বোঝা গেছে? এটা আমার, এটাকে বলে ইউক্লিডের প্রথম উপপাদ্য। ঠিক আছে, যদি পি মৌলিক সংখ্যা হয় এবং পি দ্বারা যদি এবি কে ভাগ করা যায়, তাহলে পি দ্বারা এ কে ভাগ করা যাবে অথবা পি দ্বারা বি কে ভাগ করা যাবে। ওকে, তাহলে আমরা শুরু করি। ধরি যেহেতু পি দ্বারা এবি কে ভাগ করা যায়, দেখো পি দ্বারা আমি কাকে ভাগ করতে পারতেছি, এবি কে ভাগ করা যায় মানে একটা পূর্ণ সংখ্যা পাবো। যেমন ধরো 2 দ্বারা 6 কে ভাগ করা যায়, তখন আমরা কি একটা পূর্ণ সংখ্যা 3 পাই নাকি পাই না? তাহলে পি দ্বারা এবি কে ভাগ করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো, ধরো তার নাম দিলাম সি। তাহলে আমরা বুঝলাম যে পি দ্বারা এবি কে ভাগ করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে যার নাম হচ্ছে সি। তাহলে আমরা লিখি এবি সমান কত, পিসি। এবি সমান আমরা কি লিখতে পারি, পিসি। ধরি পি এবং এ এর গসাগু হচ্ছে ডি, পি এবং এ এর গসাগু হচ্ছে ডি। এখন যে গসাগু হবে সেটা দিয়ে দুইটাকেই কিন্তু ভাগ করা যাবে। আমার কথা বোঝা গেছে? যে গসাগু হবে সেটা দিয়ে দুইটাকেই ভাগ করা যাবে। যেমন ধরো আমরা যদি 4 এবং 6 এর গসাগু কত বলো তো, 4 এবং 6 এর গসাগু কত, 2। 4 এবং 6 এর গসাগু হচ্ছে কত, 2। তাহলে 2 দিয়ে 4 কেও ভাগ করা যায়, 2 দিয়ে 6 কেও ভাগ করা যায়। তার মানে গসাগু দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করা যাবে।
যেহেতু পি এবং এ এর গসাগু ডি, তাহলে আমরা বলতে পারি ডি দিয়ে পি কে ভাগ করা যাবে এবং ডি দিয়ে এ কেও ভাগ করা যাবে। বলা যায় নাকি যায় না? এটা বলা যায় নাকি যায় না? যায়। এতটুকু স্যার আউট এতটুকু মানে আউট সাউন্ড শোনা যাচ্ছে স্যার, বুঝি না স্যার। এই বাকি যারা মিউট করে থাকো, কথা বললে শুধু আনমিউট করে কথা বলবা, নাহলে মিউট করে রাখো। স্যার অর্পিতা, তারপর লুবানা, তারা এক আইডি শাওমি শাওমি কে যারা কথা বলবা তখন আনমিউট করে কথা বলবা, নাহলে সবাই মিউট রাখো, নাহলে তো শোনা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা কি এই লাইনটা ক্লিয়ার? পি এবং এ এর গসাগু যদি ডি হয়, ডি দ্বারা পি কে ভাগ করা যাবে, ডি দ্বারা একে ভাগ করা যাবে। এই কথাটা বোঝা গেছে নাকি এটা আবার বলা লাগবে? আবার বলা লাগবে না বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। তাহলে এখন খেয়াল করো, আমি প্রথম অংশটায় কি লিখছি? পি দ্বারা পি কে ভাগ করা যায়। এখন বলো তো পি কে, পিটা কে? পি হচ্ছে প্রাইম। পি হচ্ছে প্রাইম। প্রাইম কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন ডি দ্বারা যদি পি কে ভাগ করা যায়, তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি ডি এর মান হয় হবে 1, অথবা ডি সমান পি হবে। এটা বলা যায় নাকি যায় না? এই লাইনটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার, এটা এটা কি ক্লিয়ার। ওকে? যেহেতু পি হচ্ছে প্রাইম, তাহলে প্রাইম কাকে বলে? প্রাইম হচ্ছে যার ভাজক শুধু এক এবং সে নিজে হয়। তাহলে পি এর ভাজক পি নিজে অথবা 1 হতে পারে। তাহলে ডি এর মান 1 হবে অথবা পি হবে। এখন যদি যদি ডি এর মান 1 হয়, যদি ডি এর মান 1 হয়, তাহলে পি এবং এ এর গসাগু কত হবে? আমরা তো পি এবং এ এর গসাগু ডি ধরেছিলাম। ডি এর মান যদি 1 হয়, তাহলে তাদের গসাগু কত হবে? 1 হবে। যদি 1 হয়, তাহলে তাদের মধ্যে গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে তাদের মধ্যে কমন উপাদান, কমন উৎপাদক। তাহলে পি এবং এ এর কমন উৎপাদক কে? 1। 1 ছাড়া যেহেতু আর কোনো উৎপাদক নাই, তাহলে পি দ্বারা এ কে ভাগ করা যাবে না। যেহেতু পি এবং এ এর মধ্যে কমন উৎপাদক 1 ছাড়া আর কোনো উপাদান নাই, তাহলে দুইজনকে একজন পি দ্বারা একে ভাগ করা যাবে না। সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। মনে করো পি হচ্ছে 3, আর এটা মনে করো পি হচ্ছে 3, আর এ মনে করো 7। তাহলে খেয়াল করো, পি এবং এ তাদের গোসাগু 1। তাহলে কি 3 এবং 7 এর গোসাগু কত? 1 বলা যায়। 3 দ্বারা কি 7 কি কি ভাগ করা যায়? যায় না। যাদের গোসাগু 1 তারা একজনকে দিয়ে অপরজনকে ভাগ করা যাবে না। যেহেতু পি এবং এ এর গোসাগু 1, তাহলে পি দ্বারা একে ভাগ করা যাবে না। যেহেতু তাদেরকে ভাগ করা যাচ্ছে না, তাইলে যাদের গোসাগু 1 তাদেরকে আমরা কি করতে পারি? যুগাশ্রয়ী সমাবেশ রূপে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? পি এক্স প্লাস এ ওয়াই সমান 1 লেখা যাবে নাকি যাবে না? এটা লেখা যাবে কি যাবে না? কারণ আমরা জানি যে যার গোসাগু 1 হবে তাদেরকে যুগাশ্রয়ী সমাবেশের পি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 1 আকারে লেখা যাবে। এখন উভয়কে তুমি বি দিয়ে গুণ দাও, তাহলে পি এক্স বি প্লাস এ বি ওয়াই সমান বি লেখা যাবে। যাবে নাকি যাবে না? ওকে, এখন খেয়াল করো, পি এক্স বি এটা যা আছে রেখে দাও। খেয়াল করো, এই যে এখানে এ বি সমান কত পাই? এ বি সমান কত পাই? খেয়াল করো তো, এ বি সমান কত? এ বি সমান কত বলো তো? এই যে এখানে এ বি সমান কত? এ বি সমান কত? এখানে দেখো এ বি সমান কত? এ বি সমান হচ্ছে পিসি। তাহলে আমরা ওই মানটা এখানে বসাই। তাহলে এখানে যে এবি আছে, এবির বদলে আমি কি লিখতে পারি? পিসি ওয়াই সমান বি লিখতে পারি।
এখান থেকে পি কমন নাও, পি কমন নিলে কত হবে? বি এক্স প্লাস সি ওয়াই সমান কত? বি। ওকে, এখন এইখানে পি যেহেতু গুণ আকারে আছে, এটাকে পি দ্বারা ভাগ করা যাবে নাকি যাবে না? পি গুণ আকারে থাকলে পি দ্বারা ভাগ করা যাবে নাকি যাবে না বলো? পি গুণ আকারে থাকলে পি দ্বারা ভাগ করা যাবে। পি দ্বারা যদি এটাকে ভাগ করা যায়, এটা মানে কত? বি। তাইলে এটাকেও পি দ্বারা ভাগ করা যাবে। তার মানে আমি ধরো পি দ্বারা পি ইন্টু বিএক্স প্লাস সিওয়াই কে ভাগ করতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি পি দ্বারা পি ইন্টু বিএক্স প্লাস সিওয়াই মানে কত? বি না? পি দ্বারা বি কে ভাগ করতে পারি। তাহলে খেয়াল করো, একে ভাগ করতে না পারলে আমি কাকে ভাগ করতে পারতেছি? বি কে ভাগ করতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমার কাছে প্রমাণটা হয়ে গেছে। আমাকে বলছে যে যদি পি দ্বারা এ বি কে ভাগ করা যায়, তাহলে পি দ্বারা হয় এ কে ভাগ করা যাবে, অথবা পি দ্বারা বি কে ভাগ করা যাবে, যে কোনো একজনকে ভাগ করা যাবে, সেই কথাই বলছে। প্রমাণিত। বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, নাম্বার অফ প্রাইমস ইজ ইনফাইনাইট, এটা মনে রাখো। মৌলিক সংখ্যা অসীম, মৌলিক সংখ্যা গুণে শেষ করা যায় না। এটা পড়া লাগবে না, এটা চলে আসছে 23-এর পরীক্ষায় চলে আসছে, এটা বাদ। তাইলে ইউক্লিডের প্রথম উপপাদ্যটা পড়বা, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা লাগবে না। ওকে, স্যার এখন কি প্রশ্ন রিপিট হয়? না প্রশ্ন এরকম রিপিট হয় না, নাম্বার থিওরিতে খুব কম রিপিট হয়। রিপিট হইলেও রিপিট প্রশ্ন ছাড়া বাকিগুলা দিয়ে তুমি এ প্লাস পাইতে পারবে, কোনো সমস্যা নাই। ওকে, আমার কথা বুঝে গেছে? নাম্বার থিওরিতে প্রশ্ন জি স্যার। রিপিট হলেও সমস্যা নাই, এমনিতে যা পড়বো আমরা সেটা দিয়ে এ প্লাস পাইতে পারবে, এ প্লাসের আনসার করতে পারবে, সেটাতে সমস্যা হবে না। আমি ওইভাবেই পড়াচ্ছি যাতে তোমার মনে করো রিপিট হইলেও যাতে তোমার সমস্যা না হয়। ঠিক আছে, আজকে যদি ক্লাসের টাইম শেষ হয় তাহলে আবার জয়েন করবা, আজকের ক্লাসটা লম্বা হবে। ওকে, আবার সেম লিংকে জয়েন করবা, কোনো সমস্যা নাই। ওকে, তো আজকে আর বড় থিওরি না পড়ি, আজকে আমরা ছোট অঙ্কগুলো পড়বো, পরে বড়টা পড়বো। এই দুইটা বাদ, ডিওফেন্টাইন ইকুয়েশন আগামী দিন পড়বো। এটা 13 নম্বর, যাদের শীট আছে দেখে নিবা। 13 নম্বর চলে আসছে, এটা লাগবে না। 13 নম্বর চলে আসছে, এটা বাদ। ওকে, ঠিক আছে, এখান থেকে শুরু করবো নতুন পড়া। ওকে, খেয়াল করো সংজ্ঞাটা, খেয়াল করো। তোমাকে প্রশ্নে বলবে যে ডিফাইন নিউ পি অফ এ সমান এটা বলবে নিউ পি অফ এ। এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা বুঝায় যে তোমার কাছে মনে করো এ একটা সংখ্যা আছে, এ একটা সংখ্যা আছে। ধরো এ মানে, আমি ধরলাম যে এ মানে হচ্ছে 16। 16কে তুমি যদি লেখো তাহলে 2 এর পর কত দিবা? 4 দিবা, দিবা না? 16 মানে তো 2 এর পাওয়ার 4। এখন আগে জি সংজ্ঞাটার আগে স্যার। আমি এক্সাম্পল দিব। নিউ টু অফ 16 যদি লেখি, সেটা দ্বারা বুঝাবে 16 2 এর সর্বোচ্চ পাওয়ার কত। এটা দ্বারা বুঝায় নিউ টু 16 লেখা মানে হচ্ছে 16তে 16 এর 2 এর সর্বোচ্চ পাওয়ার কত। 16 এর 2 এর সর্বোচ্চ পাওয়ার কত? 4 না? আমার কথা বোঝা গেছে? বুঝেছ না বুঝো নাই? আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো এন এর মান মনে করো 40। 40 মানে কত? 8 গুণ 5, 5 8 40 মানে কত? 2 এর কিউব গুণ। এখন আমি বললাম যে 40-এ 2 এর হাইয়েস্ট পাওয়ার কত, তাহলে সেটাকে আমি লিখবো নিউ টু অফ 40। এটা দ্বারা বুঝাবে যে 40-এ 2 এর হাইয়েস্ট পাওয়ার কত। তাহলে উত্তর কত হবে বলো তো? উত্তর কত হবে? উত্তর হবে 3। 2 এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3। একই রকম নিউ 5 অফ 40 দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা বুঝাবে 40-এ 5 এর 5 হাইয়েস্ট পাওয়ার কত। 40-এ 5 এর হাইয়েস্ট পাওয়ার কত? 1।
পাওয়ার কত? পাওয়ার কত? পাঁচের পাওয়ার কত? 1 না? 1 বুঝেছি? বুঝেছি না বুঝিনি? স্যার বুঝছি। ওকে, এখন বলো তো নিউ 340 কত হবে? 40 40-এ 3-এর পাওয়ার কত হবে? 40-এ কি 3 আছে? নাই, তাহলে 3-এর না পাওয়ার 0 দেওয়া যাবে নাকি যাবে না? 3-এর আহ, পাওয়ার 0, যাবে 3-এর পাওয়ার 0 মানে 1 না? তাহলে 3-এর পাওয়ার 0, তার জি মানে 40-এ 3-এর পাওয়ার হচ্ছে 0। আমার কথা বোঝা গেছে? তাহলে নিউ পি এ দ্বারা বোঝায় যে একটা সংখ্যায় প্রাইমের পাওয়ার কতটুকু আছে সেটা বের করা। আমার কথা বোঝা গেছে? বুঝেছো না বুঝো নাই? জি স্যার। ওকে, এখন দেখো এখানে মনে হয় একটু ভুল লেখছে। এই যে এটা 2020 হবে না, এটা হবে 40। 40-এ 5-এর হাইয়েস্ট পাওয়ার কত হবে? 5-এর হাইয়েস্ট পাওয়ার হবে 1। বুঝেছি না বুঝি নাই? এতটুকু ক্লিয়ার কিনা দেখো? জি স্যার। ক্লিয়ার? ওকে, এখন পরীক্ষাতে কিন্তু এটা থাকবে না, পরীক্ষাতে আর একটু টাফ। টাফ মানে, মনে করো আমরা পরীক্ষাতে আমাকে দিবে নিউ পি অফ এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এন ফ্যাক্টোরিয়ালে পি এর হাইয়েস্ট পাওয়ার কত হবে। আমার কথা বোঝা গেছে? এন ফ্যাক্টোরিয়ালে পি এর হাইয়েস্ট পাওয়ার কত হবে সেটা বলবে। তাহলে খেয়াল করো, এটা বের করার নিয়ম হচ্ছে এন বাই ই এর গস ফাংশন মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এরকম দিব, প্লাস এন বাই পি শেষ হলে পি স্কোয়ার দিব, পি স্কোয়ার এর হাইয়েস্ট পাওয়ার, প্লাস এন বাই পি কিউব দিব। এরকম যেতে থাকবো যেতে থাকবো যতক্ষণ না সে জিরোতে যাচ্ছে। আমার কথা বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? বোঝা গেছে? স্যার আবার একটু রিপিট করেন স্যার। ওকে, আমি আবার বলি। ধরো আমার কাছে নিউ, আমি আগে এক্সাম্পল দিয়ে বুঝাই তারপরে বলতেছি। ধরো আমি এখানে নিউ 6 ফ্যাক্টোরিয়াল দিলাম, বুঝেছো? তার মানে 6 ফ্যাক্টোরিয়ালে 2-এর পাওয়ার কত? আমার কথা বোঝা গেছে? তো সেক্ষেত্রে আমি কি করব, আমি 2-এর পাওয়ার বের করতেছি, তাইলে 6/2 দিব এবং গস ফাংশন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিব, প্লাস 6 এখানে যে প্রাইমটা থাকবে প্রথমে এক পাওয়ার 1 হবে, এরপরে পাওয়ার 2 হবে, তাইলে 6/2 স্কোয়ার দিব, পরে দিব 6/2 কিউব। আর দিব না, কেন দিব না? খেয়াল করো এখানে কত আসবে, এখানে কত আসবে? 6/8 আসবে না? সব শেষেরটা কত আসবে? 6/8 আসবে। 8 6/8 আসলে 8 দিয়ে যদি তুমি 60-কে ভাগ করো তাহলে 0 পয়েন্ট সামথিং আসবে নাকি আসবে না? এখন ইন্টিজার ফাংশনে কি নিতে হয়? পূর্ণ সংখ্যা নিবে, পূর্ণ সংখ্যা নিলে কত নিবা? 0 নিবে। আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে নাকি আবার বলবো? জি স্যার বুঝছি। আমরা ইন্টিজার ফাংশন পড়ছিলাম মনে আছে? ধরো আমি 4-কে 5 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে? 0.8 0.8 এর ইন্টিজার ফাংশন। ইন্টিজার ফাংশনে কি নিতে হয়? পূর্ণ সংখ্যা নিতে হয়। পূর্ণ সংখ্যা কত এখানে? পূর্ণ সংখ্যা 0। 0 নিতে হবে, 0 তার মানে কি হর যদি কোনো কারণে বড় হয়ে যায় তাহলে ইন্টিজার ফাংশনের মান কত আসবে? 0 আসবে। 0 আমার কথা বোঝা গেছে কিনা দেখো? বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখন তোমাকে প্রশ্ন থাকবে এরকম, 2020-এর ফ্যাক্টোরিয়ালে 19-এর পাওয়ার কত? 2020-এর ফ্যাক্টোরিয়ালে 19-এর হাইয়েস্ট পাওয়ার কত? তাহলে তুমি কি করবা? 2020-এর/19 দিবা, প্লাস 2020/19 স্কোয়ার দিবা, 2020/19 কিউব দিবা। কারণ 19-এর কিউব হইলে 2020 থেকে বেশি হয়ে যায়, এরপরে আর দেওয়ার দরকার নাই। তারপরে ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা, 19 দিয়ে 2020-কে ভাগ করলে 106 বার আসবে। বুঝেছো? এখন পরেরটা আর ক্যালকুলেটর দিয়ে না করে
106 কে 19 দিয়ে ভাগ করলে কত হবে? 106 কে 19 দিয়ে ভাগ করলে 5 পয়েন্ট সামথিং আসবে, তার মানে পূর্ণ সংখ্যা কত আসবে? 5। এখন 5 কে 19 দিয়ে ভাগ করলে কত হবে? 0 পয়েন্ট সামথিং আসবে, তাহলে পূর্ণ সংখ্যা কত আসবে? 0 আসবে। তাহলে উত্তর কত হবে? 106 প্লাস 5 সমান 111। আমার কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হাইস্ট পাওয়ার বের করো। আমার কথা কি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? ওকে, ক্লিয়ার আমি হয়েছে। আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এখানে নিউ 13 1998 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 1998 এর ফ্যাক্টোরিয়াল যদি তোমাকে বললাম যে 1998 এর ফ্যাক্টোরিয়ালে 13 এর পাওয়ার কত? 1998 মানে কত? 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, এরকম যেতে 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 কত পর্যন্ত যাবে? 1998 পর্যন্ত যাবে। তাহলে এই বড় সংখ্যাটায় 13 এর পাওয়ার কত হবে সেটা বের করাটা খুব টাফ। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমি এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমি 1998কে আমি প্রথমে 13 দিয়ে ভাগ করে এর ইন্টিজার ফাংশন নিব। বুঝেছো? পরের বার কি করব? 1998 এর 13 এর স্কোয়ার দিয়ে ভাগ দিব। পরে কি করব? 1998 এর 13 এর কিউব দিয়ে ভাগ দিব। আর যাবে না, আর যাবে না, আর 0 হয়ে যাবে। বুঝা গেছে? এখন খেয়াল করো, ক্যালকুলেটর দিয়ে 13 দিয়ে 1998কে ভাগ করো। 1998কে যখন ভাগ করবা তখন তোমার কাছে আসবে এরকম 153 সামথিং আসবে। 53 সামথিং। ওকে, দশমিকের পরের অংশ বাদ, কারণ ইন্টিজার ফাংশন যখন নিবা তখন দশমিকের পরের অংশ বাদ। তাহলে কত নিব? 153 নিব। ওকে, পরে আমি আবার ওইটা 1998কে আমরা 13 স্কোয়ার দিয়ে ভাগ করব, তখন আমার আসবে 11। এবং 1998কে 13 কিউব দিয়ে যখন ভাগ করব তখন আসবে 0 পয়েন্ট সামথিং, তখন ইন্টিজার ফাংশন আসবে 0। তাহলে উত্তর কত হবে? 164। আমার কথা বোঝা গেছে নাকি বোঝা যায়নি? স্যার জি বুঝতে স্যার, পারছি। বুঝছি। ওকে, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা দেখে নিবা। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কি না? জি স্যার বুঝতে পারছি। ওকে, আমাদের 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, তাইলে তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিই। ঠিক আছে? প্রশ্নটা তোমরা সবাই লিখো। 100 এর ফ্যাক্টোরিয়ালে, ঠিক আছে, 100 এর ফ্যাক্টোরিয়ালে, 100 এর ফ্যাক্টোরিয়ালে 2 এর হাইয়েস্ট পাওয়ার কত এবং 5 এর হাইয়েস্ট পাওয়ার কত, এই দুইটা বের করো। বুঝেছো? ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক। তার মানে কি? নিউ টু 100 ফ্যাক্টোরিয়ালের মান কত সেটা বের করবা, হোমওয়ার্ক। আর নিউ 500 এর ফ্যাক্টোরিয়ালের কি বের করবা? 5 এর হাইয়েস্ট পাওয়ার কত সেটা বের করবা। ক্লিয়ার? বোঝা গেছে? এটা তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ। বুঝেছো নাকি আবার বলা জি লাগবে? স্যার। ওকে, তোমরা ওকে, তোমাদের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 2024-এর পরীক্ষার্থী তাদের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এটা ছোট প্রশ্নে আসবে। ছোট প্রশ্ন কত মার্কসের জানি?
4 মার্কসের নাকি? জি স্যার, 4 4 মার্ক। মার্কসের জন্য 4 মার্কসের জন্য আসে। আর নাম্বার থিওরিতে যে কাজটা হয়, এখানে বড় বলতে বড় প্রশ্ন ওইরকম নাই। এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে দুইটা এই টাইপের প্রশ্ন মিলে বড় প্রশ্ন 10 মার্কসের হয়, অর্থাৎ 10-এর এ বি, 11-এর এ বি এরকম আসে। আমার কথা বোঝা গেছে? ওকে, শুরু করে দিচ্ছি তাহলে। দেখো কি বলছে। এ ও এক্স যে কোনো দুটা সংখ্যা, ঠিক আছে? তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার এ মাইনাস এক্স, এই দুইটা জোড় সংখ্যা সেটা আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস এটা জোড় সংখ্যা, এটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? এ যে কোনো সংখ্যা। এখন খেয়াল করো, তোমাকে যদি আমি যে কোনো সংখ্যা বলি তাহলে সে দুই ক্যাটাগরিতে হতে পারে। সে জোড় হতে পারে, অথবা সে কি হতে পারে, বিজোড়। যে কোনো দুইটা, যে কোনো সংখ্যা বললে সে এই দুইটার যে কোনো একটা পড়ে, হয় সে জোড় অথবা সে বিজোড়। তাহলে আমি দুই সিচুয়েশন করবো, জোড়ের জন্য কি হবে, বিজোড়ের জন্য কি হবে। তাহলে প্রথমে শুরু করলাম যে ধরি এ হচ্ছে বিজোড় সংখ্যা, একে আমি জোড় সংখ্যা দিলাম। আর যারা জোড় তাদেরকে দুইয়ের গুণিতক আকারে লেখা যায়, তাহলে আমি দিলাম এ সমান 2m, লেখা যাবে নাকি যাবে না? এ সমান 2m লেখা যাবে নাকি যাবে না, আমাকে বলো। যাবে? সবাই বুঝেছো? এখন আমার জি কাছে স্যার। দেওয়া এ টু দি পাওয়ার এক্স প্লাস এ, তাহলে এ এর মান বসাও। এ সমান কত? 2m পাওয়ার এক্স প্লাস এ সমান কত? তাহলে কত হলো? 2 টু দি পাওয়ার এক্স m টু দি পাওয়ার এক্স প্লাস 2m লেখা যাবে নাকি যাবে না? এখান থেকে 2 কমন না, 2 কমন নিলে কত হবে? টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু m টু দি পাওয়ার এক্স প্লাস m। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো, এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো। দেখো এখানে তো 2 আছে, 2 কমন নিয়ে ফেলছি, সেজন্য এটা m হয়ে গেছে। এখানে 2 এর পাওয়ার এক্স, একটা কমন নিলে পাওয়ার এক্স থেকে এক কম হবে, তাহলে এক্স মাইনাস 1 লেখা যাবে নাকি যাবে না? যাবে। ওকে, এখন দেখো এই পুরা সংখ্যাটা কি, এই পুরা সংখ্যাটা হচ্ছে 2 এর গুণিতক, 2 গুণ আকারে আছে। যারা 2 এর গুণিতক তারা, আমরা বেসিক পড়াশোনা বলছিলাম, তাকে মাল্টিপল অফ 2 লেখা যায় নাকি যায় না? যারা 2 এর গুণিতক তাকে আমরা এম অফ 2 লিখতে পারি, অর্থাৎ মাল্টিপল অফ 2। 2 এর গুণিতককে লেখার, ইংরেজিতে লেখার নিয়ম হচ্ছে এম অফ 2, মাল্টিপল অফ 2, 2 এর গুণিতক। এখন যারা 2 এর গুণিতক তারা জোড় নাকি জোড় না? 2 এর গুণিতক হলে তো জোড় হবে, তার মানে এটা জোড় সংখ্যা। এটা কোত্থেকে আসছে? এটা এ টু দি পাওয়ার এক্স প্লাস এ থেকে আসছে। তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস এ একটি জোড় সংখ্যা বলতে পারি নাকি পারি না? এটা বলা যায় নাকি যায় না? এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? এখন আমরা মাইনাসেরটা করব। তাহলে এখন আমরা মাইনাসেরটা নিচ্ছি। আমার কত নিতে হবে? এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ সমান কত? টু দি পাওয়ার এম এর পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এম। তাহলে 2 টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার এক্স মাইনাস 2m কমন নাও। তাহলে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 m টু দি পাওয়ার এক্স মাইনাস m লেখা যাবে নাকি যাবে না? তাহলে এটাকে আমরা কত বলতে পারি? এটাকে বলতে পারি মাল্টিপল অফ 2। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এ টু দি পাওয়ার এক্স প্লাস এ, এটা জোড়, এটা ইভেন নাম্বার। আবার এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ, এটাও ইভেন নাম্বার। কখন? যখন এ কি হয়, এ জোড় হয়। তাহলে দুইটাই জোড় কখন? যখন এ জোড়। এখন আমরা একে বেজোড় ধরে কাজ করব। আমার কথা বোঝা গেছে? একে এখন আমরা কি করব? একে বেজোড় ধরে কাজ করব। তাইলে ধরি এ হচ্ছে বিজোড়,
এ যদি বিজোড় হয় তাহলে এ সমান কত লেখা যাবে? 2m প্লাস 1 লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। জি স্যার। ওকে, তাহলে আমি 2m প্লাস 1 এই যে a টু দি পাওয়ার x প্লাস এতে বসাই, তাহলে কত? 2m প্লাস 1 পাওয়ার x প্লাস 2m প্লাস 1 প্লাস 1। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এই লাইন, প্রথম লাইন ক্লিয়ার কিনা দেখো। প্রথম লাইন ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। আমি জি স্যার। আমি আগের লেখাগুলো একটু মিটাবো, আমি আগের লেখাগুলো একটু মিটাবো। আমি আগের লেখাগুলো একটু মিটাচ্ছি, আমার আবার লেখা লাগবে। আজকে কি বেশি সাউন্ড সমস্যা হচ্ছে? সাউন্ডে কি সমস্যা হচ্ছে আজকে? জি না স্যার, একদম ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আসলে ওই যে গুগল মিটে করা যাবে না, স্ক্রিন শেয়ার করা যায় না, স্ক্রিন শেয়ার করলেও লেখা যায় না, সেজন্য গুগল মিট পছন্দ না আমার। লেখা না গেলে তো বুঝাইতে পারবো না। ওকে, আচ্ছা, এই সূত্রটা আমাদের জানা আছে কিনা? 1 + x হোল n সমান কত? 1 + n c1 x, এরপরে হচ্ছে nc2 x এনসি স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার প্লাস NC3 3 x³ ডট 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 প্লাস। x টু দি পাওয়ার n। এই সূত্রটা কি জানা আছে? জি স্যার। ওকে, আরেকটা জিনিস জানা আছে কিনা? nc1 কে আমরা n নিচে 1 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এটা কি জানা আছে? জি স্যার। nc2 কে আমরা n নিচে 2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এটা কি জানা আছে? তাহলে আমরা দেখো, এই যে দেখো, 1 + 2m + 1 কে আমরা কিভাবে লিখবো? প্রথমে 1 দিলাম, এই যে এটাকে দিলাম, তারপরে আমাদের n কত? n হচ্ছে আমাদের x1। আমার কত ছিল? n1 হওয়ার কথা, হবে x1। তারপরে কত? এই যে nc1 এর পরে কত থাকে? x থাকে। x মানে কত? আমার x মানে হচ্ছে 2m, তাহলে দিলাম 2m। x2 2m স্কোয়ার, x3 2m³ ডট ডট 2m পাওয়ার x, কারণ সর্বশেষ পদ কত? x টু দি পাওয়ার n, x এর পাওয়ার উপরে যা থাকবে, আমার এখানে 2m এর পাওয়ার উপরে কত? x আসে, তাহলে 2m পাওয়ার x প্লাস এই 2m বসালাম, এই 1 বসালাম। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? এই জি লাইনটুকু স্যার। ক্লিয়ার কিনা দেখো। তাহলে এই 1 আর এই 1 যোগ করো, কত হবে? 2। 2। ওকে, বাকিগুলো এই যে দেখো, বাকিগুলো আরো এই যে 2m আছে সেটা বসালাম, 2m বসালাম। আর বাকিগুলো যা আছে তাই লিখলাম, বাকিগুলো যা আছে তাই লিখলাম নিচের লাইনে। দেখো লেখা হচ্ছে, বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? জি স্যার। পরে 2 ওকে, কমন। এখান থেকে 2 কমন নিলাম, বাকি যা থাকলো থাকলো। 2 যেহেতু গুণ আকারে আছে, মাল্টিপল অফ 2 বলা যায় নাকি যায় না? জি স্যার। জি। তাহলে a টু দি পাওয়ার x প্লাস এ বেজোড় হওয়া সত্ত্বেও আমরা বলতে পারি a টু দি পাওয়ার x প্লাস একটি জোড় সংখ্যা, বলা যায় নাকি যায় না? বোঝা গেছে? যায়। একইভাবে আমি মাইনাসেরটাও করতে পারি, সেম সেম আগের মতো। a এর মান 2m + 1 পাওয়ার x মাইনাস a এর বদলে 2m - 1, আগের মতো সূত্র বসালাম। এই দেখো, আমার কাছে এই 1 এবং এই 1 কাটা যাবে, তাহলে বাকিগুলো যা আছে তা লিখলাম, -2m লিখলাম। প্রত্যেকের সাথে কত আছে? 2 আছে, 2 কমন নিয়ে বাকিটা লিখলাম, তাহলে মাল্টিপল অফ 2, তার মানে কি জোড় সংখ্যা, বলা যাবে নাকি যাবে না? এতটুকু ক্লিয়ার যাবে। কিনা দেখো। জি তাহলে স্যার, এটা এই সুন্দর অঙ্কটা, আছে। এইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা, এই দুইটার একটা যে কোনো একটা আসবে পরীক্ষাতে, এই যে 2 3 যে কোনো একটা পরীক্ষাতে আসবে, মনে থাকে যেন।
ওকে, তাহলে দেখো প্রথমটা দিয়ে শুরু করি। আমাকে বলছে যাদের প্রবলেম, যারা বুঝতে পারতেছো না বলবা, আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই। এখানে লেখা আছে দেখো, 2 টু দি পাওয়ার 12 -3n - 1 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, সেটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি কি করব? আমি 2 টু দি পাওয়ার 2n - 3n - 1 প্রথমে লিখলাম, পরে 2 এর স্কোয়ার পাওয়ার n -3n - 1 লিখতে পারি কিনা। এই যে 2 এর পাওয়ার 2n ছিল, সেটাকে 2 স্কোয়ারের পাওয়ার n দিলাম। তাহলে এখানে কত হলো? 4 টু দি পাওয়ার n -3n - 1 লিখতে পারি? পারি নাকি পারি না? জি স্যার, জি স্যার। 4 কে আমি 1 + 3 পাওয়ার n -3n - 1 দিতে পারি কিনা। জি স্যার। এখন এখন তুমি বলতে পারো জি যে স্যার, 4 কে আপনি 1 + 3 দিলেন, আমি 2 + 2 দিতে পারতাম, কেন 1 + 3 দিলাম? কারণ আমার এখানে নয় দ্বারা গুণ করার জন্য বললে নয়ের আমি ভাজক নিয়ে আসবো। নয়ের ভাজক একটা কত, 3 না? তাহলে 4 কে এমন ভাবে ভাঙবো যাতে 3 আসে। 4 কে ভেঙে তো 9 আসা যাবে না, 9 তো বড়। তাহলে 9 এর ভাজক 3 আসা যাবে কিনা সেটা চেক করব। 4 কে ভাঙার জন্য 3 আসতে হলে 1 + 3 ছাড়া অন্য কোনো উপায় নাই, সেজন্য আমি 1 + 3 আকারে সাজাবো। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এখন 1 + x হোল n সূত্র ব্যবহার করা যাবে, যাবে নাকি যাবে না? স্যার যাবে। ওকে, পরের লাইনে দেখো 1 1 দিলাম। এই আমাদের এটা কি জানা আছে, nc1 মানে কত, n না? এটা কত, জি স্যার। nc1 মানে 1, সামনে 3 আছে, 3 গুণ আকারে রাখছো। বাকিগুলো আর ভাঙার দরকার নাই। এখন খেয়াল করো, এই 1 এর সাথে এই 1 ব্র্যাকেট উঠে কাটা যাবে, এই 3n এর সাথে এই 3n কাটা যাবে। তাহলে এখানে কত, 9। 3 স্কয়ার মানে কত, 9 কমন নিলাম। এখানে কত, 3 কিউব, 3 স্কয়ার কমন নিচ্ছি, আর থাকলো 3 থাকলো, লিখলাম। এখানে জি কত, 3 টু দি পাওয়ার n আছে, 2 তো অলরেডি কমন নিছি, তাহলে n - 2 লেখা যাবে নাকি যাবে না? এখন এই পুরা সংখ্যাটার সামনে কত গুণ আকারে আছে, 9 গুণ আকারে আছে। তাহলে 9 9 এর গুণ বলা যাবে নাকি যাবে না? মাল্টিপল অফ 9 বলা যাবে। যাবে নাকি যাবে না? তাহলে যেটা মাল্টিপল অফ 9 মানে সেটা 9 এর গুণিতক, মানে 9 দ্বারা ভাগ করা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। ওকে, তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। বুঝেছি আমরা? আমরা কি বুঝেছি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে পরেরটা দেখ, এটা আমাদের লাস্ট, আজকে লাস্ট অঙ্ক এটা। আমরা, আচ্ছা আমি ক্লাসটা শেষ করি এরপরে বলবো। ঠিক একই রকম। এখন বইয়ে অনেক সময় এই জায়গাটা ভুল করে দিয়ে দিছে, বইয়ে অনেক সময় এই জায়গাটা বা প্রশ্নে এই জায়গাটা এইরকম লিখে দিচ্ছে। এটা ভুল, এটা মিউ না, এটা কি হবে এম। প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, মিউ অন্য জিনিস। বোঝা গেছে? এটা হবে এম, এটা মনে থাকে যেন। মাল্টিপল অফ 54। তাহলে আমার কত আছে, 2 টু দি পাওয়ার 2n + 1 -9n² + 3n - 2। এটা 54 এর গুণিতক, সেটা দেখাইতে হবে। তো আগের মতো আমার কাছে কত আছে, আমার কাছে কত আছে, আমার কাছে আছে 2 টু দি পাওয়ার 2n + 1 -9n² + 3n - 2। তাহলে 2 টু দি পাওয়ার 2n × 2 -9n² + 3n - 2 লেখা যাবে নাকি যাবে না? যাবে। এতটুকু বোঝা গেছে কিনা দেখো। এখন এখন খেয়াল করো, এই যে 2 টু দি পাওয়ার 2n কে 2 স্কোয়ারের n ইন্টু 2, এটা ইন্টু -9n² + 3n - 2 লেখা যাবে নাকি যাবে না? যাবে। স্যার তাহলে এখানে কত হবে, 4n, সামনে হবে এন। -9n² + 3n - 2। বোঝা গেছে? এতটুকু কি ক্লিয়ার?
জি এখন স্যার। খেয়াল করো, আমাকে 54 গুণিতক দেখাইতে হবে, তাহলে 54কে ভাঙো, 54কে 2 দিয়ে করলে কত হবে? 54 27 হবে, 3 দিয়ে করলে 27 3 3 দিয়ে করলে 9 3। এই যে 4 এর পাওয়ার কত আছে, n আছে, সেটাকে 3-এর গুণিতক আকারে সাজাইতে হবে, 3-এর গুণিতক, কারণ 54 আনতে হলে 3-এর গুণিতক দরকার। আমার কথা বোঝা গেছে? 2 তো অলরেডি সামনে চলে আছে, 2 তো আছেই। তাহলে 4 টু দি পাওয়ার n কে আমি যদি সাজাতে চাই, 54 এর একটা ভাজক আনতে হবে, 3 আনতে হবে। তার মানে আমি কি লিখবো? আমি লিখবো 2 ইন্টু 1 প্লাস 1 plus 3 3 টু দি পাওয়ার n মাইনাস 9n স্কোয়ার প্লাস 3n মাইনাস 2। লেখা যাবে নাকি যাবে না? যাবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার? তাহলে এখন আমরা সূত্র বসাই। সূত্র কি? 1 প্লাস n c1 and 3 প্লাস n c2 3 স্কোয়ার n c3 3 কিউব ডট 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 কি হবে? n cn 3 টু দি পাওয়ার n মাইনাস 9n স্কোয়ার 3n মাইনাস 2। লেখা যাবে নাকি যাবে না? যাবে। 1 nc1 মানে কত? nc1 মানে 3 হচ্ছে n, তাহলে কত? 3n। বুঝেছি? এখন জি nc2 মানে কত? n ইন্টু n n মাইনাস 1 into n minus 1 divided by বাই ফ্যাক্টোরিয়াল 2 2 factorial নাকি? তাহলে আমি কি দিব? n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 গুণ 9। 3 স্কোয়ার আছে না? 3 জি স্কোয়ার, স্যার। সেটাকে দিব 9। ওকে, nc3 n কত? into n ইন্টু n মাইনাস 1 n মাইনাস n minus 2 ফ্যাক্টোরিয়াল 3 3 নাকি? factorial তাহলে আমরা এখানে কত দিতে পারি? n ইন্টু n মাইনাস 1 n minus n n minus 2 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 2, এখানে 3 ফ্যাক্টোরিয়াল 3, আর এখানে হবে 27 ডট 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 27 লাস্টে 3 টু n মাইনাস 9n স্কোয়ার প্লাস 3n মাইনাস 2। এতটুকু ক্লিয়ার? জি স্যার। এতটুকু? ওকে, 2 দিয়ে গুণ দাও। 2 দিয়ে গুণ দিলে কত হবে? 2 প্লাস 6n 6 প্লাস, এই দেখো ফ্যাক্টোরিয়াল 2 মানে কত? ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, 2 আর এই 2 কাটা যাবে, তাহলে কত থাকবে? 9 n n ইন্টু 9 n মাইনাস 1। বুঝেছি? বুঝেছি? প্লাস জি ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? 6 6। 6 কে 2 দিয়ে কাটাও, তাহলে 3 থাকবে, 3 দিয়ে 27 কে কাটাও, 9 থাকবে, তাহলে কত হবে? 9 n ইন্টু n মাইনাস 1 n n minus 2 প্লাস ডট ডট 3 টু দি পাওয়ার n মাইনাস 9n স্কয়ার। ও 3 টু দি পাওয়ার n এর সাথে 2 গুণ থাকবে, প্লাস 3n মাইনাস 2, মাইনাস 2 প্লাস 2 কাটা যাবে। 2 minus যাবে নাকি যাবে না? হ্যাঁ, জি স্যার। ওকে। তারপরে এখন দেখো, এখানে থাকলো 6n প্লাস, গুণ দাও 9n স্কয়ার মাইনাস 9n প্লাস, এটা গুণ দাও, কত হবে? 9n রাখো, তারপরে গুণ দিলে কত হবে? n n square মাইনাস 3n প্লাস 2 +2 প্লাস ডট 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 3 টু দি পাওয়ার 6 n গুণ 2 বিয়োগ in- 9n into স্কোয়ার প্লাস 3n। 3n ওকে, এখন খেয়াল করো, এই দেখো এখানে মাইনাস 9 9 square প্লাস 6, তাহলে মাইনাস 3 হবে, আর মাইনাস plus 3 n
হবে নাকি হবে না? এইখানে প্লাস 9 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার কাটা যাবে, যাবে স্যার একটা নাকি? +3 আছে যে শেষে, এটা তো কাটা যাবে। এটা পরের লাইনে কাটাচ্ছি, ঠিক আছে, বুঝছি। প্লাস জি স্যার। কত হবে? এখানে গুণ দিলে কত আসবে? 9 9n কিউব প্লাস এন কিউব মাইনাস 27 9 n স্কোয়ার স্কোয়ার প্লাস 18n 18n, ওকে, ডট 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 3 to the power n plus 2 plus 3n, ওকে। এই জি 3n স্যার। আর এই 3n বাদ যাবে, বোঝা গেছে? এখন একটু খেয়াল করো, উপরের দিকে আমরা এই যে যাই, এখানে ধরো কাটাকাটি দেওয়ার পরে এই লাইনগুলো থেকে কাটাকাটি দেওয়ার পরে 54 যাবে, 54 কমন নেওয়া যাবে। আমি এখানে বাড়তি আরো 2টা লাইন লিখলে বুঝতাম, না লিখে কাটাকাটি দিচ্ছি সেজন্য বোঝা যাচ্ছে না। এই যে দেখো এখানে এই লাইনটা আমি 2 দিয়ে গুণ দিলাম, 3 × 2 = 6, আর এটা 9, আর ফ্যাক্টোরিয়াল 2 এর সাথে এই 2 কাটা গেল, তারপরে এটা থাকলো 2 দিয়ে এই পুরাটা n c3 n³ এই সবগুলা থাকবে। তার মানে এইগুলা কাটা দিয়ে এখানে n³ থাকে, n3³ থাকে। 3³ মানে 27, 27 এর সাথে 2 গুণ দিলে কত? 54। তাহলে 54 গুণ সামথিং, তার মানে 54 এর গুণিত ভাবে লেখা যাবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, শীটে বাকি অংশ দেখলে বুঝতে পারবো, নাকি ডিটেলস বলে দেওয়া লাগবে আবার? না স্যার, বুঝছি। ওকে, তার মানে খেয়াল করো, আমরা অলরেডি কিন্তু এখান থেকে অনেকগুলা প্রশ্ন আসার মতো পড়ে ফেলছি গত এটা আমাদের কত নম্বর ক্লাস? এটা তো 4 নম্বর। 4 নম্বর ক্লাস। আমরা এই এই 4 নম্বর ক্লাস পর্যন্ত কিন্তু আমাদের মোটামুটি 15 থেকে 20 মার্কস কভার করার পর